গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণ থেকে বাচ্চ অধ্যায়টি আমরা বেশ কয়েকটি ক্লাস জুড়ে আলোচনা করছিলাম। তো সেখানে আগের ক্লাসে আমরা বাচ্চ পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। তো আজকে সেই বাচ্চ পরিবর্তনের পরবর্তী বিস্তারিত পর্ব এবং কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আমি হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক। তো বাচ্চ পরিবর্তনের যে মূল পরিবর্তন, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন। হুম। তো এগুলো মূল মূল যেগুলো প্রায়শই দেখা যায়, এই পরিবর্তনগুলো। তো সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে আর কি। তো এখন আমরা শিখবো কর্মবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন। তো এগুলো খুব কম হয়। বাচ্চার এই পরিবর্তনগুলি খুব কম দেখা যায়, তবুও জেনে রাখা ভালো। হুম। তো এই কর্মবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের জন্য আমাদের কি কি নিয়ম মানতে হবে, হ্যাঁ, কি কি খেয়াল রাখতে হবে দেখো। প্রথমত, যেহেতু কর্মবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন হচ্ছে, তো ভাববাচ্য মানে কি, ক্রিয়াকে প্রাধান্য দিতে হবে। হুম। তাই এখানে সেরকমই নিয়ম যে কর্মবাচ্য থেকে যখন ভাববাচ্যে পরিবর্তন করব, সেই বাচ্যটিতে বা সেই বাক্যটিতে ক্রিয়াকে প্রাধান্য দিতে হবে মূল। তাছাড়া দ্বিতীয় নিয়মটি দেখো, কর্তা থাকলে তাকে বাদ দিতে হবে। দেখো, ভাববাচ্যে পরিবর্তন করা হচ্ছে, তাই সেখানে কর্তাকে প্রাধান্য দেওয়া চলবে না, সেখানে ক্রিয়াকেই প্রাধান্য দিতে হবে এবং ক্রিয়াই তখন স্বপ্রধান হয়ে ওঠে। সেই হেতু সেখানে যদি কর্তা থাকে, তাকে বাদ দিতে হবে। হুম। তারপর বাক্যের সমাপিকা ক্রিয়া কর্মকে অনুসরণ করবে না, তার বদলে প্রথম পুরুষকে অনুসরণ করবে। তোমরা এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের ক্ষেত্রে সেই নিয়মগুলিতেও তোমরা এই রকম ধরনের নিয়মাবলী দেখে থাকবে। তার কারণ ভাববাচ্যেই তো পরিবর্তন হচ্ছে। তো ভাববাচ্য যেরকমটা হয়ে থাকে, তার কাঠামো, তার গঠনের প্রকৃতি যেমন ধরনের হয়ে থাকে, সেগুলোই মূলত নিয়মাবলীতে থাকে। এবং কোন বাচ্য থেকে পরিবর্তন হচ্ছে সেটাও লক্ষণীয়। যে বাচ্চা থেকে পরিবর্তন হবে, সেটা যদি আরো যদি এক্সট্রা কিছু তাতে যুক্ত থাকে, সেগুলো মোটামুটি বাদ দিতে হবে বা রূপান্তর করে দিতে হবে যে বাচ্চা পরিবর্তন করছি সেই বাচ্চা। তো এখানে বাক্যের সমাপিকা ক্রিয়া কর্মকে অনুসরণ করবে না। ভাববাচ্যে যখন পরিবর্তন করব, সেক্ষেত্রে যে সমাপিকা ক্রিয়াটি থাকবে, সেটা কর্মকে অনুসরণ করবে না, সে নিজেই প্রধান। হুম। তার বদলে সে প্রথম পুরুষকে অনুসরণ করবে। তো এবং বাক্যের সমাপিকা ক্রিয়া যেহেতু কর্মবাচ্য থেকে আমরা রূপান্তর করছি, তো কর্মবাচ্যে কি হবে, ক্রিয়া কর্মকে অনুসরণ করবে। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং পরিবর্তনের সময় সেটা করা চলবে না। হুম। তাছাড়া কর্তৃবাচ্যে কর্মবিভক্তি থাকলে সেটা কর্মবাচ্যে লোপ পায়। হুম। অর্থাৎ একটা বাক্য যখন কর্তৃবাচ্যে থাকে, ধরো সেখানে কি হয়, বিভক্তি যুক্ত থাকে, কর্তৃবাচ্যে বিভক্তি যুক্ত থাকে। এবং সেটা কি হয়, যখন কর্মবাচ্যে রূপান্তর করা হয়, সেক্ষেত্রে সেটা লুপ্ত হয়ে যায়, বিভক্তিটা। হুম। এবং সেই কর্মবাচ্যটাই যদি আবার ভাব বাচ্যে রূপান্তর করা হয়, তখন কি করতে হবে না, সেই যে বিভক্তিটা লুপ্ত হলো ভাববাচ্যের ক্ষেত্রে, সেই বিভক্তিটাকে আবার ফিরিয়ে আনতে হবে, হয়তোবা নতুন রূপে, কিন্তু বিভক্তি যুক্ত করতেই হবে। হুম। সেই বিভক্তিটাকে আবার ফেরত আনতে হবে। তারপর দেখো 5 নম্বর নিয়ম, যে কর্মবাচ্যে কি হয়, সাধারণত কর্তার সঙ্গে দ্বারা, দিয়ে, কর্তৃক এই ধরনের অনুসর্গ যুক্ত থাকে কখনো কখনো। হুম। অধিকাংশ সময়।
তো যেহেতু কর্মবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর করছি, তাই কর্মবাচ্যে কর্তার সঙ্গে যুক্ত থাকা সেই অনুসর্গগুলি অর্থাৎ দ্বারা, দিয়ে, কর্তৃক এই ধরনের অনুসর্গগুলি ভাববাচ্যের ক্ষেত্রে লুপ্ত হয়ে যাবে। হুম বরঞ্চ সেই অনুসর্গের বদলে বিভক্তি যুক্ত হবে। কেমন বিভক্তি? যেমন কে, র বা এর এই ধরনের বিভক্তিগুলি যুক্ত হয়ে যাবে। হুম তো এই যে নিয়মাবলীগুলি দেখলে, এগুলো এখন উদাহরণের মাধ্যমে দেখো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, এটা কর্মবাচ্য। তো আমরা কি জানি, কর্মবাচ্য যে ক্রিয়া বিশেষণ রূপ বসে পরিবর্তন হয়ে, যে চোরটি ধরা হলো সেটা ধৃত হলো হবে, ধরা থেকে ধৃত হবে। তো যেহেতু কর্মবাচ্যে আছে, তাই দেখো কর্তা শূন্য বিভক্তি আছে, কোনো বিভক্তি যুক্ত নেই। হুম এবং এটাকে যখন ভাববাচ্যে করব, কি করতে হবে না, এই যে চতুর্থ নিয়মটি দেখো, ভাববাচ্যে বিভক্তি যুক্ত করতে হবে। তাই কর্মবাচ্যে থাকা কর্তা ভাববাচ্যে তখন বিভক্তি যুক্ত হয়ে হয়ে যাচ্ছে পুলিশের, পুলিশের। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। এবার দেখ, কর্মবাচ্যের সাথে এই কর্তৃক অনুসর্গ যুক্ত আছে, যেহেতু কর্মবাচ্যে অনুসর্গ যুক্ত থাকবে, তো আমাদের করণীয় কি? যেহেতু আমরা ভাববাচ্যে রূপান্তর করছি, তাই এই অনুসর্গ তুলে দিতে হবে। দেখো এখানে কোনো অনুসর্গ নেই। তো পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, ভাববাচ্যে হবে পুলিশের চোরকে ধরা হলো। তো এটা মাথায় রাখবে যে ভাববাচ্যে যে কর্তৃপদ যেটা থাকে, সেটার সঙ্গে বিভক্তি যুক্ত থাকবে এবং এই কর্তৃপদ অনুযায়ী দেখো বাক্যটি তৈরি হচ্ছে। যেহেতু পুলিশের আছে, পুলিশের চোরকে ধরা হলো। এবং আরেকটি কথা, যে এখানে কে, র বা এর এই ধরনের মধ্যপদেও বিভক্তি যুক্ত হতে পারে। তো এখানে চোরটি ধৃত হলো, এখানে চোরকে ধরা হলো, তা ধৃতটা পরিবর্তন হয়ে হলো ধরা হলো। হুম আবার যেমন দেখো, ছাত্রীটি কর্তৃক বইটি পড়া হলো। তো এটা কর্মবাচ্যে আছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি, তার কারণ কর্তার সঙ্গে কর্তৃক অনুসর্গ যুক্ত আছে। ঠিক, এটাকে ভাববাচ্যে করলে কি হবে? প্রথমত এই অনুসর্গ তুলে দিতে হবে, এই যে কর্তৃপদ আছে কর্তা, সেখানে বিভক্তি যুক্ত করতে হবে। তো কি হয়ে গেল? ছাত্রীটি কর্তৃক বইটি পড়া হলো, তখন ছাত্রীটি কর্তৃক সেটা হয়ে গেল ছাত্রীটির। এবার বাকি বইটি পড়া হলো, যেমন তেমন আছে। হুম আবার যেমন দেখো, কাজটি শ্রমিক দ্বারা করা হয়েছে, শ্রমিক দ্বারা করা হয়েছে, এই দ্বারা, দিয়া, কর্তৃক এগুলি কর্মবাচ্যে থাকে। হ্যাঁ তো এই ধরনের অনুসর্গ তুলে দিতে হবে, মূল কথা। তো কাজটি শ্রমিক দ্বারা করা হয়েছিল, এখানে কি হয়ে যাবে? শ্রমিকের কাজটি করা, কারণ এই কর্তৃপদে বা কর্তায় র বিভক্তি এখানে যুক্ত হচ্ছে এবং সেই অনুযায়ী দেখো বাক্যটি গঠন হচ্ছে, শ্রমিকের কাজটি করা হলো। হুম আবার যেমন আমি বইটা পড়ছি, সেক্ষেত্রে ভাববাচ্যে কি হয়ে যাবে? এই আমিটা হয়ে যাবে আমার। এখানে র বিভক্তি যুক্ত হবে, আমার বইটা পড়া হচ্ছে। ঠিক আছে, পরিবর্তন হলো। আবার যেমন ছেলেটি দ্বারা ঘরটি পরিষ্কার করা হয়েছে, তো কর্মবাচ্যে কিন্তু এই ধরনের হয়েছে শব্দটি যুক্ত থাকে প্রায়শই, দেখা যায়। তো ছেলেটির দ্বারা ঘরটি পরিষ্কার করা হয়েছে, তো এটা কর্মবাচ্য চিহ্নের মূল উপায়, তো এখানে অনুসর্গ দ্বারা আছে, তাই না?
যে হয়েছে দেওয়া আছে সেটা দিয়ে না চিনে আরো কনফার্ম হওয়ার জন্যই, মানে কনফার্ম হওয়ার মতো এখানে আরো, দেখো এখানে অনুসর্গ যুক্ত আছে, ফলে আমরা বুঝতেই পারছি এটা কর্মবাচ্যে আছে, এটাকে ভাববাচ্যে পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই কর্তা বা কর্তৃপদ যেটা আছে সেটায় একটা বিভক্তি যুক্ত করতে হবে। তারপর এই অনুসর্গটি তুলে দিতে হবে। তাহলে দেখো ছেলেটি দ্বারা, এখানে ছেলেটির ঘরটি পরিষ্কার করা হয়েছে, ভাবে ঘরটি পরিষ্কার করা হলো। হুম, হয়ে গেল। এই গেল কর্মবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তর বা পরিবর্তন। আচ্ছা, তো এবার আসি ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন। তো এই ভাববাচ্য থেকে কর্মবাচ্য, এই পরিবর্তনটা ধরতে গেলে একদমই দেখা যায় না। হুম, কিন্তু কারো কারো মতে এই ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন সম্ভব নয়। আবার নিয়মানুযায়ী দেখতে গেলে ভাববাচ্য থেকে কর্মবাচ্যেরও পরিবর্তন হয়, তবে তার জন্য বিশেষ কিছু নিয়ম আছে, সেগুলো মানতে হবে। হুম, বা শর্ত আছে, সেগুলো ঠিকঠাক ভাবে অনুসরণ করলে অবশ্যই পরিবর্তন করা যাবে। তবে বাক্যে এই ধরনের বাচ্য পরিবর্তন খুব একটা দেখা যায় না। হুম, তো যাই হোক, আহ এগুলো হয়তোবা তোমাদের পরীক্ষায় নাও আসতে পারে। হুম, কিন্তু তবুও শিখে রাখা ভালো। ঠিক আছে? তো দেখো, তার কারণ ব্যতিক্রমী হিসাবে দিয়ে দিলে দিতেই পারে, বা ব্যতিক্রমী হিসাবে তোমাদেরকেও এগুলো জেনে রাখা উচিত। হুম, তো দেখো, এই ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য কি কি শর্ত আমাদের মানতে হবে, বা কি কি নিয়ম আমাদেরকে দেখতে হবে। তো প্রথমত আহ, একটা, যে ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করা তখনই যাবে যখন সে ভাববাচ্যের মধ্যে কর্ম থাকবে। কারণ কর্মবাচ্যে কর্মপ্রধান, কর্ম ছাড়া কর্মবাচ্য হবে না। তাই ভাববাচ্যে যদি কর্ম না থাকে তাহলে সেটা কর্মবাচ্যে পরিবর্তন করা যাবে না। আর যদি সেই ভাববাচ্যে কর্ম থাকে তাহলে সেটা কর্মবাচ্যে রূপান্তর করা সম্ভব। দুটো অবশ্যই আলাদা প্রকৃতির, যে ভাববাচ্যের ক্রিয়া প্রধান, কর্মবাচ্যের কর্মপ্রধান। তো এই এর জন্য এই দুটো আলাদা রকম বলেই আহ মতভেদ দেখা যায়, যে কেউ কেউ বলে থাকেন যে ভাববাচ্য কর্মবাচ্যের মধ্যে পরিবর্তন সম্ভব নয়, তবে যদি কর্ম থাকে আর ক্রিয়া যদি সেই কর্ম অনুযায়ী ক্রিয়াকে রূপান্তর করা হয় তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব। তো দেখো, ভাববাচ্যের প্রথম নিয়ম দেখো, ভাববাচ্যের ক্রিয়াকে সকর্মক হতে হবে। হুম, যে সকর্মক ক্রিয়া হতে হবে, তাহলে সেটা কর্মবাচ্যে রূপান্তর করা যায়। দ্বিতীয়ত, কর্ম উল্লেখ করতে হবে, যে বললাম কর্ম অবশ্যই থাকতে হবে, তো কর্মবাচ্যে সে কর্মটাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এবং তৃতীয়, কর্মকে কর্তৃপদে রূপান্তর করতে হবে, অর্থাৎ ভাববাচ্যে কর্ম কি হয় সাধারণত মাঝের দিকে থাকবে, তো কর্মবাচ্যের ক্ষেত্রে সেই কর্মটাই কর্তার স্থানে রাখতে হবে, একদম বাক্যের শুরুতে রাখতে হবে। হুম, আচ্ছা, 4 নম্বর, কর্মের সাথে মিলে ক্রিয়া গঠন করতে হবে, অর্থাৎ কর্মের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবাচ্যের ক্রিয়াটি গঠন করতে হবে। 5, কর্তার উল্লেখ থাকতে পারে আবার নাও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আহ, থাকে না। আচ্ছা, 6 নম্বর, প্রয়োজনে হয়েছে হচ্ছে এই শব্দগুলি যুক্ত করতে পারো। ঠিক আছে? অর্থাৎ বাক্যের গঠনের সুবিধার্থে তোমরা এই শব্দগুলি যুক্ত করতে পারো এবং যুক্ত হয়ে থাকে। ঠিক আছে? এবং 7 নম্বর, দ্বারা দিয়ে কর্তৃক এই ধরনের অনুসর্গ যুক্ত হতে পারে।
অর্থাৎ ভাব বাচ্চে কি আহ এই ধরনের অনুসর্গ যুক্ত থাকে না, তাই না, স্বাভাবিকভাবে। তো কর্মবাচ্যে আমরা এতদিন জেনে এসেছি, বা কর্মবাচ্যে আমরা জানি যে কর্তায় অনুসর্গ যুক্ত থাকে। তো এই ভাববাচ্য থেকে যখন কর্মবাচ্যে রূপান্তর করবে, তখন বাক্য গঠনের সুবিধার্থে তোমরা এই ধরনের অনুসর্গ যুক্ত করতে পারো। ঠিক আছে? তো সেগুলি কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ভাববাচ্যে আছে, খুঁজে নেওয়া হলো বাসা। হুম। তো কি খুঁজে নেওয়া হলো? বাসা খুঁজে নেওয়া হলো। তো এটা আহ কর্ম। তো কর্মবাচ্যে যখন রূপান্তর করা হবে, তখন কি করতে হবে? সেই কর্মটিকে কর্তৃস্থানীয় পদে রাখতে হবে। দেখো, একদম বাক্যের শুরুতে আছে কর্তার জায়গায়, কর্তৃপদে রূপান্তর করা হচ্ছে। ভাববাচ্যের বাসাটা কর্মবাচ্যের কর্তার পদে রয়েছে। বাসাটি। তো এই বাসাটা তখন শুধু বাসা আছে, এখানে কি হয়ে যাবে? সব বাসাটি। বাসাটি একটু উল্টে দাও, বাসাটি খুঁজে নেওয়া হলো। ব্যাস। হুম। পরবর্তী উদাহরণ দেখো, এখানে গান গাওয়া হয়। এখানে গান গাওয়া হয়। তো কি হবে? এখানে গানটি গাওয়া হয়। এই গানটি। তারপর পরে দেখো, পুলিশের চোরকে ধরা হলো। পুলিশের চোরকে ধরা হলো। এখানে বিভক্তি আছে, কিন্তু কি হয়? কর্মবাচ্যে সেই বিভক্তিগুলি থাকে না। দেখো, কর্মবাচ্যে এখানে বিভক্তি লুপ্ত হয়ে যাচ্ছে। তো পুলিশ কর্তৃক চর্চিত হলো। দেখো, আমাদের 7 নম্বর নিয়ম দেখো, যে দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ যুক্ত হতে পারে। তো এখানে দ্বারা কর্তার সঙ্গে, অর্থাৎ আহ, কর্তার সঙ্গে একটা অনুসর্গ যুক্ত হচ্ছে। ছেলেটি দ্বারা ঘরটি পরিষ্কার করা হয়েছে। হুম। দেখো, 6 নম্বর নিয়ম দেখো, যে হয়েছে, হচ্ছে এই ধরনের শব্দ যুক্ত করতে পারো। তো এখানে হয়েছে শব্দ যুক্ত থাকছে। তাহলে ছেলেটির ঘরটি পরিষ্কার করা হলো কর্মবাচ্যে, ছেলেটি দ্বারা ঘরটি পরিষ্কার করা হয়েছে। হুম। তো এই ধরনের ব্যতিক্রমী কিছু রূপান্তর তোমাদের আসতেও পারে, পরীক্ষায় নাও আসতে পারে, তবে শিখে রাখা উচিত। ঠিক আছে? তো এই গেল বাচ্চের পরিবর্তন, মানে সব রকম পরিবর্তন বা রূপান্তর আমরা শিখলাম। অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তর আমরা শিখেছি, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যের রূপান্তর শিখেছি, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তর, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যের রূপান্তর। আবার যেগুলো ব্যতিক্রম থাকে, যে হয় না, খুব একটা দেখা যায় না, সেগুলোও আমরা শিখেছি। অর্থাৎ কর্মবাচ্য থেকে ভাববাচ্য, আবার ভাববাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তর। হুম। তো এই যে মানে বাচ্যের যে 4টি ভাগ, মূল ভাগ যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এবং আরো একটি ভাগ যেটা বাংলা প্রথাগত রীতি অনুযায়ী বাংলা ব্যাকরণে যে ভাগের সঙ্গে যুক্ত হয়েছে, যে কর্মকর্তৃবাচ্য। হুম। তো এই মিলে যে 4টি ভাগ, সেই 4টি বাচ্যের যে গঠন, বা বাক্যের বা বাচ্যের যে কাঠামো, যে কিভাবে বাক্যগুলি সাজানো থাকে, হুম, তো এগুলি ক্লাসের বিস্তারিত আলোচনায় আলোচিত হয়েছে। তবুও সবগুলিকে একটা বক্সের মধ্যে সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এগুলো দেখানো। তো দেখো, কর্তৃবাচ্যের তাহলে বাক্যের গঠন আমরা কি শিখেছি? যে কর্তা, কর্ম, ক্রিয়া এরকমটা থাকবে। অর্থাৎ দেখো, উদাহরণ দেখো, রীতা পুতুল খেলে। কর্তা রীতা, মানে রীতা কর্তা, পুতুল কর্ম, খেলে ক্রিয়া। অর্থাৎ কে খেলে? রীতা খেলে। কে দিয়ে প্রশ্ন করলে কর্তা হয়। পুতুল মানে কি খেলে? কর্ম। পুতুল খেলে, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, আর কাজ বসালে তো ক্রিয়া হয়। তো এখানে কর্তৃবাচ্য মানে কর্তা, কর্ম, ক্রিয়া, এইরকম ভাবে কর্তৃবাচ্য সাজানো থাকে। এবং এই কর্তা, কর্ম, ক্রিয়া ছাড়াও কর্তা আর ক্রিয়া,
এই দুটি পদ মিলিয়েও কর্তৃবাচ্য গঠন হয়। যে রিতা খেলে, এটাও একটা বাক্য, এবং এটা কর্তার ক্রিয়া আছে, তাই এটা কর্তৃবাচ্য। এখানে দেওয়া নেই, তো তবু বলে দিলাম। তারপর হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্য কিভাবে সাজানো থাকে বাক্যটি, বা তোমরা কিভাবে সাজাবে, এই কাঠামোটা বা এই গঠনের কাঠামোটা তোমরা যদি মনে রাখো, বাচ্য পরিবর্তনের ক্ষেত্রেও তোমাদের সুবিধা হবে। তো কর্মবাচ্যের ক্ষেত্রে কি হয়, কর্তা যুক্ত বিভক্তি যুক্ত কর্ম যুক্ত ক্রিয়া, এইভাবে কর্মবাচ্য সাজানো থাকে। যেমন দেখো, রিতা কর্তৃক পুতুল খেলা হয়েছে। তো কর্তা বিভক্তি বা কর্তা অনুসর্গ দিতে হতো। তো মনে রেখো তোমরা এটা, যে কর্মবাচ্য কর্তার সঙ্গে বিভক্তিও যুক্ত থাকে, আবার অনুসর্গও যুক্ত থাকে। ঠিক আছে? তো রিতা কর্তৃক পুতুল খেলা হয়েছে। তো রিতা কর্তা, কর্তৃক অনুসর্গ, পুতুল কর্ম, খেলা হয়েছে ক্রিয়া। এটা কর্মবাচ্যের গঠন। ভাববাচ্যের গঠন কিভাবে কিরকম হয়, কর্তা বিভক্তি ক্রিয়া, রিতাকে খেলতে হবে। তো দেখো, কর্তা রিতা, বিভক্তি দেখো রিতাকে, কে বিভক্তি যুক্ত হচ্ছে, ক্রিয়া খেলতে হবে। এখানেও তে বিভক্তি যুক্ত হচ্ছে, এখানে সমাপিকা ক্রিয়া থাকছে একটা। ঠিক আছে? আর হলো কর্মকর্তৃবাচ্য। এই কর্মকর্তৃবাচ্যের পরিবর্তন হয় না, তবু যেহেতু বাচ্যের ভাগ, তাই তার গঠনটাও দেখা, যে কর্ম যুক্ত ক্রিয়া, কর্ম আর ক্রিয়া মিলে কর্মকর্তৃবাচ্য যুক্ত হয়। যে পুতুল খেলে, এই যে কর্মকর্তৃবাচ্য যখন বিস্তারিত ভাবে আলোচনা করি, তখন বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে কর্ম থাকে আর ক্রিয়া থাকে। যে পুতুল খেলে, পুতুল তো একা একা খেলতে পারে না, তাকে কেউ খেলায়, তবেই সে খেলে, জড়বস্তু। তো কর্মকর্তৃবাচ্য মানে জড়বস্তু নিয়েই হবে, যেখানে কর্তা থাকবে না, কেবলমাত্র কর্ম আর ক্রিয়া থাকবে। ঠিক আছে? তো এই হলো চারটি বাচ্যের গঠন। বাক্যগুলি এভাবে গঠিত থাকে পরপর। ঠিক আছে? এটা মনে রেখো, তোমাদের কাজে লাগবে। তো বাচ্য অধ্যায়টির সমস্ত কিছু সম্পর্কে আমাদের আলোচনার শেষ হলো। তো আশা করছি বিস্তারিত এতগুলি ক্লাসে, বিস্তারিত আলোচনায় তোমরা উপকৃত হয়েছো এবং বুঝতে পেরেছো। তো এই যে গোটা বাচ্য অধ্যায়, সেখান থেকে এবার তোমাদের জন্য কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী তুলে ধরেছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি, বাচ্য কি? কি কি অপশনস আছে? ক, কর্তার রূপের পরিবর্তন, নাকি খ, কর্মের রূপের পরিবর্তন, নাকি গ, ক্রিয়ার রূপের পরিবর্তন, নাকি ঘ, বাক্যের রূপের পরিবর্তন। তো বাচ্য কি? মূলত আমরা কি দেখেছি, যে বাচ্য পরিবর্তন হয় কিসের উপর ভিত্তি করে, যে কোনটার রূপ পরিবর্তন হয়? ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, তাই না? তো এখানে হবে, সঠিক উত্তর হবে গ, ক্রিয়ার রূপের পরিবর্তন। ঠিক আছে? একদম শুরুতে আমরা আলোচনা করেছিলাম যে ক্রিয়ার রূপের পরিবর্তনই হলো বাচ্য। হ্যাঁ, এটা মনে রেখো, যে বাচ্য মানে হলো ক্রিয়ার রূপের পরিবর্তনটা হয় বেশি। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য কয় প্রকার? কি কি? অপশন ক 2 প্রকার, খ 4 প্রকার, গ 6 প্রকার, ঘ 8 প্রকার। তো প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য 4 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য, এই 4 প্রকার। তাহলে সঠিক উত্তর হবে খ, 4 প্রকার।
আচ্ছা, পরের প্রশ্ন, কোন বাচ্চে কর্তাই প্রধান? কোন বাচ্চে? অপশন ক কর্তৃবাচ্যে, খ কর্মবাচ্যে, গ ভাববাচ্যে, ঘ কর্মকর্তৃবাচ্যে। তো কোন বাচ্চে কর্তাই প্রধান, অর্থাৎ কর্তাকেই প্রাধান্য দেওয়া হয় সব থেকে বেশি? কোন বাচ্চে? না, কর্তৃবাচ্যে, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক কর্তৃবাচ্যে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন, কর্তৃবাচ্যে কর্তাই প্রধান, ক্রিয়া কার অনুসারে? অর্থাৎ কর্তৃবাচ্যে কি কর্তাকেই প্রাধান্য দেওয়া হয়, আর যে ক্রিয়াটা থাকে সেই ক্রিয়াটা কার অনুসারী হয় বা কার অনুসারী হয়ে গঠিত হয়? অপশন কি আছে দেখো, অপশন ক কর্তার, অপশন খ কর্মের, অপশন গ কর্তা ও কর্ম উভয়ের, অপশন ঘ বাক্যস্থ পদের। তো যেহেতু কর্তা প্রধান, তাই ক্রিয়া কার অনুসারী হবে? না, কর্তার অনুসারী হবে। তাই তো, তাই পড়েছো তো? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক কর্তার। হুম, তারপর 5-এর দাগে, কোন বাচ্চে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে? কোন বাচ্চে? এই যে একটু আগে বললাম, যে গঠনগুলো দেখালাম যে কিভাবে গঠিত হয় পরপর, তো নিশ্চয়ই মনে আছে যে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে কোন বাচ্চে? যে কর্তৃবাচ্য, তাই তো? যে কর্তা কর্ম ক্রিয়া, বা কখনো কখনো কর্তা ক্রিয়া মিলে কর্তৃবাচ্য হয়। ঠিক, তো কর্তা যেহেতু মানে কর্তা ক্রিয়া, অর্থাৎ কর্তার সঙ্গে সরাসরি ক্রিয়ার সম্পর্ক থাকছে, হুম, বা কর্তা কর্মক্রিয়া, কর্তার সঙ্গে সেখানেও সরাসরি সম্পর্ক থাকছে। হ্যাঁ, সেখানে কোনো আহ, আলাদা করে কোনো অনুসর্গ, কোনো বিভক্তি সেরকম ভাবে যুক্ত হচ্ছে না, বা অন্য শব্দ তার মধ্যে যুক্ত হচ্ছে না। হুম, তো সেজন্যই কর্তৃবাচ্যই হবে এখানে, অর্থাৎ কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক কর্তৃবাচ্যে। কেমন? তারপর 6-এর প্রশ্ন, বাক্যে কর্তার পুরুষ অনুযায়ী কোন পদের পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়? কর্তার পুরুষ অনুযায়ী কোন পদের পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়? আচ্ছা, অপশন দেখো আগে, অপশন ক কর্মে, অপশন খ ক্রিয়ায়, অপশন গ কর্ম ও ক্রিয়া উভয় পদে, অপশন ঘ কোনোটিই নয়। অর্থাৎ এই যে আগের যে 3টি অপশন আছে সেগুলোর কোনোটাই হবে না। কি হবে দেখো ভালো করে বোঝো, বাক্যে কর্তার পুরুষ অনুযায়ী, কর্তার পুরুষ মানে সেই বাক্যে কর্তাই প্রধান। তো তার আগে এটা বলো যে বাচ্য মানেই কিসের পরিবর্তন হয়? ক্রিয়ার রূপের। ঠিক, তো যেহেতু আহ এখানে বাক্যের কর্তার পুরুষ অনুযায়ী হচ্ছে, তো কর্তার পুরুষ অনুযায়ী কোন পদের পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, কোন পদের কোনটা পরিবর্তন হয় এবং হয়ে তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়? ক্রিয়ার। ঠিক, তাহলে এখানে হবে অপশন খ ক্রিয়ায়, যে বাক্যে কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হবে খ ক্রিয়ায়। হুম, তারপর 7-এর দাগে দাও, কর্মের প্রাধান্য থাকে কোন বাচ্চা? তো একদমই সহজ, বলো দেখি তোমরা কোন বাচ্চা হবে? কর্তৃবাচ্যে কর্তা প্রধান, অর্থাৎ কর্তা প্রধান থাকে কর্তৃবাচ্যে। তাহলে কর্মের প্রাধান্য থাকে কোন বাচ্চে? আচ্ছা, কি কি অপশন আছে দেখো, অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। কোন বাচ্চে কর্মপ্রধান? না, কর্মবাচ্যে। হ্যাঁ, তাহলে এর সঠিক উত্তর হবে খ কর্মবাচ্যে। হুম, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে
আর ক্রিয়া কার অনুসারী হয়? অপশন ক কর্তার, অপশন খ কর্মের, অপশন গ কর্মা কর্ম ও কর্তা উভয়ের, অপশন খ বাক্যস্থ পদে। অর্থাৎ কর্মবাচ্যে কি হয়? কর্মপ্রধান হয় বা কর্মের প্রাধান্য বেশি থাকে। তাহলে আহ কর্ম যেহেতু প্রাধান্য পাচ্ছে, তাহলে ক্রিয়া কার অনুসারী হবে? খুব সহজেই তোমরা বলতে পারবে। দেখো কর্তৃবাচ্যে কি হয়েছে, যে কর্তার সঙ্গে, মানে যেহেতু কর্তৃবাচ্য কর্তা প্রধান, তাই ক্রিয়া কর্তার অনুসারী হয়েছে। তাহলে কর্মবাচ্যের ক্ষেত্রে কি হবে? একদমই ঠিক, যে কর্মের অনুসারী হবে। যে বাচ্যে যে প্রধান, তার অনুসারী হবে ক্রিয়া। ঠিক আছে? তো তাহলে কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে, আর ক্রিয়া তাহলে কার অনুসারী হয়? না, কর্মের। তাহলে সঠিক উত্তর হবে খ, কর্মের। হুম। তারপর 9 দাগে, কর্মের পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্যে? একটা বাক্যের যে কর্ম থাকে এবং যে বাচ্যে কর্মপ্রধান, কর্মের পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্যে? কোন বাচ্চা কর্মপ্রধান? কর্মবাচ্যে। একদমই ঠিক। তাহলে এর সঠিক উত্তর কি হবে? না, অপশন খ, কর্মবাচ্যে। তাই তো, যে কর্মবাচ্যে কর্ম প্রধান এবং কর্মের পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, যেহেতু কর্ম প্রধান তাই। তাহলে এটা কোন বাচ্যের ক্ষেত্রে হয়? কর্মবাচ্যের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হবে খ, কর্মবাচ্যে। তারপর 10, কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্যে? অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ কর্মবাচ্য, অপশন গ ভাববাচ্যে, খ কর্ম কর্তৃবাচ্য। কি বলছে? কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্যে? তো এটা আগে দেখো যে কোন বাচ্যে কর্তা প্রধান। কারণ যে বাচ্চা কর্তা প্রধান হবে, বা যে বাচ্চে মানে কর্তা প্রধান বলেই কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হচ্ছে। তাহলে এটা আমাদের মনে করতে হবে যে কোন বাচ্চে কর্তা প্রধান, কোন বাচ্চে কর্তৃবাচ্যে। হ্যাঁ, তো এর সঠিক উত্তর হবে ক, কর্তৃবাচ্য। তাহলে কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। ঠিক আছে? তো বাচ্য অধ্যায়টি বিস্তারিত আলোচনা এই ক্লাসে শেষ হলো, এবং এই বাচ্য অধ্যায়টি থেকে কিছু বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হলো 10টি। তো আজকে এটুকুই, এবং এর পরের ক্লাসে বাচ্চা অধ্যায় থেকে আরো কিছু প্রশ্নাবলী নিয়ে আলোচনা করা হবে। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই বাচ্চের আরো অন্যান্য প্রশ্নাবলী। ধন্যবাদ।